আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম করছিলাম, গ্লাইকোলাইসিস, এবং end product of glycolysis is pyruvate, and how pyruvate is converted to acetyl CoA by oxidative decarboxylation. We have completed this, and today is the very important cycle of our body, citric acid cycle. Citric acid cycle, alternative name is Krebs cycle, by the name of its discoverer, Sir Hans Krebs, in 1937. Citric acid cycle কেন বলা হয়? Why this is called citric acid cycle? Because the first compound of TCA cycle is citric acid. Citric acid. This is citric acid. Citric acid. This is citrate or citric acid. Another name of citrate is citric acid. একই জিনিস, equivalent to citric acid. এবং this is called tricarboxylic acid because there are 3 carboxylic group. One is here, one is here, and one is here. There are 3 citric acid carboxyl group. So this is called citric acid cycle, tricarboxylic acid cycle. And this is an unique cycle of our body because it is common metabolic pathway and it is amphibolic pathway. Why? We will cover this later in this session. So citric acid cycle, this is Sir Hans Krebs, and citric acid cycle শুরু হওয়ার জন্য এটা একটা প্রিপারেটরি ফেজ আছে। প্রিপারেটরি মানে সাইট্রিক অ্যাসিড শুরু করার আগে কিছু প্রিপারেশন আছে। প্রিপারেশন হচ্ছে এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন করা এবং পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি করা। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন এন্ড পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট প্রোডাকশন। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পাইরুভেট which is a 3 carbon compound, pyruvate is a 3 compound losses a carbon dioxide by oxidative decarboxylation to form acetyl CoA, and এই পাইরুভেটেরই আরেকটা ফেট হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যাড হওয়া। তাহলে কার্বন ডাই অক্সাইড চলে গেলে যদি ডিকার্বক্সিলেশন হয় তাহলে অ্যাড হলে হবে হচ্ছে কার্বক্সিলেশন। তাহলে এইটা আবার কার্বক্সিলেশন হলে একটা 4 কার্বন কম্পাউন্ড তৈরি হয়, এটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট, অথবা ইউ ক্যান অলসো সে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, একই জিনিস। তাহলে এই যে 2 কার্বন আর এই 4 কম্পাউন্ড, এই দুইটার কনডেনসেশন হয়, কনডেনসেশন হয়ে তোমার হয় হচ্ছে সাইট্রেট। তাহলে টিসিএ সাইকেলের ফার্স্ট স্টেপ হচ্ছে সাইট্রেট গঠন করা। এই সাইট্রেটটাই হচ্ছে তোমার, যেহেতু ফার্স্ট কম্পাউন্ড ইজ সাইট্রেট, সো দিস সাইকেল ইজ কল্ড সাইট্রিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, এই সাইট্রেট দেখো তাহলে 6 কার্বন, এখানে 6 কার্বন, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন, অক্সালো অ্যাসিটেট 4 কার্বন, এই দুটো মিলায় 6 কার্বন বিশিষ্ট সাইট্রেট। এই সাইট্রেট থেকে আবার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। এই যে এখানে অক্সিডেশন হচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাহলে 6 কার্বন কম্পাউন্ড একটা 5 কার্বন কম্পাউন্ড তৈরি হয়, এটার নাম হচ্ছে আলফা কিটোগ্লুটারেট। আলফা কিটোগ্লুটারেট, এই আলফা কিটোগ্লুটারেটের পুনরায় আবার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। এই যে এখানে অক্সিডেশন, এখানে কার্বন ডাই অক্সাইড ডিকার্বক্সিলেশন। So this 5 carbon compound is converted to a 4 carbon compound, succinyl CoA. The succinyl CoA is converted to succinate with production of 1 GTP. GTP is equivalent to ATP. This is also called substrate level phosphorylation. Guanosine diphosphate থেকে guanosine triphosphate হয়েছে, so this is a substrate level phosphorylation. Succinate is converted to fumarate with production of
this is also one kind of oxidation, so there is conversion of FAD into FADH. ফিউমারেট থেকে কি হবে ম্যালেট, ম্যালেট থেকে হবে হচ্ছে আবার অক্সালোঅ্যাসিটেট। এভাবে সাইকেলটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত অ্যাসিটাইল কোয়ের সাপ্লাই থাকবে। এই জিনিসটা একটু বুঝতে হবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অ্যাসিটাইল কোয়ে এখানে ঢুকতে থাকবে ততক্ষণ সাইকেল চলতে থাকবে। অ্যাসিটাইল কোয়ে না ঢুকলে কিন্তু হবে না, এই সাইকেল কিন্তু অ্যাসিটাইল কোয়ের সরবরাহ ছাড়া চলবে না। কেন চলবে না? কারণ অ্যাসিটাইল কোয়ের যে দুইটা কার্বন, এই দুইটা কার্বন ডাই অক্সাইড হিসাবে কিন্তু বাতাসে মিশে যাচ্ছে, এটা কিন্তু আর থাকতেছে না, এই গ্যাস থাকছে না। সো if our body provides acetyl CoA, the cycle will go on again. But if there is no acetyl CoA, there will be no continuation of this cycle. স্যার, হ্যাঁ বলো। স্যার পাইরুভেট থেকে যে অক্সালো অ্যাসিডেট হচ্ছে স্যার, এখানে কার্বন ডাই অক্সাইডের সোর্স কি? এটার কার্বন ডাই অক্সাইডের সোর্স হচ্ছে তোমার ওই যে ফ্যাটি অ্যাসিডের মনে হয় ওইখান থেকে আসে, মনে হচ্ছে ওইখান থেকে ফ্যাটি অ্যাসিডের যে হয় সিনথেসিস, ওইখান থেকে মনে হয়, অথবা হ্যাঁ ওইখান থেকে খুব সম্ভবত, চেক করতে হবে। ঠিক আছে, দেখো এটা পরের কথা, ওইটা পুরো মেটাবলিজম যখন হয়ে যায় তখন একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তাহলে যেটা আমি বলছিলাম যে এই যে অক্সালো অ্যাসিডের দুই কার্বন, এইটা দুইটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে যায়। সো ইফ দেয়ার ইজ অ্যানাদার অ্যাসিটাইল কোয়ে এন্টারিং ইন দিস সাইকেল, সো ইট উইল গো অন। আরেকটা জিনিস হচ্ছে এই সাইকেলের প্রথমে অক্সালো অ্যাসিটেট ঢুকেছিল এবং পুনরায় অক্সালো অ্যাসিটেট অপরিবর্তিত অবস্থায় বেরিয়ে গিয়েছে। তো আমরা জানি যে কম্পাউন্ড অপরিবর্তিত অবস্থায় ঢোকে এবং রিয়াকশনের শেষেও অপরিবর্তিত থাকে এবং যেটা রিয়াকশনকে হেল্প করে সেটাকে আমরা বলি ক্যাটালিস্ট। সো অক্সালো অ্যাসিটেট ইজ কল্ড দ্য catalyst of TCA cycle. Oxaloacetic acid or oxaloacetate is called catalyst of TCA cycle. ঠিক আছে, তাহলে আমরা যদি এখন দেখি যে এখানে কয়টা এটিপি প্রোডাকশন হলো, এই যে এনএডি কটা প্রোডাকশন হলো? তিনটা। একটা এনএডি প্রোডাকশন হলো তিনটা। দিস ইজ নাম্বার 1 এনএডি, এটা নাম্বার 2 এনএডি, এটা নাম্বার 3 এনএডি। এই তিনটা যখন এটা রেসপিরেটরি চেনে ঢুকে যে 3 থেকে 9টা এটিপি প্রোডাকশন করবে। এই এফএডি থেকে দুইটা, তাহলে 3 into 3 সমান সমান 9, তারপরে 1 into 2 is equal to 2, আর সাবস্ট্রেট লেভেলে একটা এটিপি প্রোডাকশন হচ্ছে। এই there are 12 ATPs from one turn of TCA cycle. এখানে এটা পরীক্ষার সময় ধরবে, how many ATPs are produced from one turn, অথবা how many ATPs are produced per turn of TCA cycle, তখন তোমরা বলবা যে there are 12 ATPs. এখন আমরা জানি 1 মলিকুল গ্লুকোজ থেকে যখন গ্লাইকোলাইসিস হয় তখন 2 মলিকুল পাইরুভেট প্রোডাকশন হয়। সো 1 মলিকুল গ্লুকোজ যখন টোটালি বার্ন হয় তখন দুইটা পাইরুভেট এই টিসিএ সাইকেলে দুইবার চক্কর দেয়। সো দুইবার চক্করে 12 যোগ 12 24টা এটিপি প্রোডাকশন হবে, প্লাস অ্যারোবিক গ্লাইকোলাইসিসের জন্য ওখানে 8টা। হ্যাঁ, আর সাবস্ট্রেট যে পাইরুভেট যখন অ্যাসিটাইল কোয়ে হবে ওখান থেকে 6টা, এই 38টা এটিপি প্রোডাকশন হবে। এটা হিসাব আমরা পরে দেখতেছি। সো এখানে এটাই দেখাইছে যে তিনটা এনএডি থেকে 9টা এটিপি, এফএডি থেকে 2টা এবং একটা সাবস্ট্রেট লেভেলে একটা এটিপি, 12 এটিপি পার অ্যাসিটাইল কোয়ে অক্সিডাইজড। প্রতিটা অ্যাসিটাইল কোয়ে যখনই টিসিএ সাইকেলে ঢুকবে তখনই 12টা করে এটিপি প্রোডাকশন হবে। এই যে এখানে তুফান দেখাইছে এটিপি প্রোডাকশন ইন দ্য ক্যাটাবলিজম অফ গ্লুকোজ। যখন গ্লুকোজের কমপ্লিট ক্যাটাবলিজম হবে ইন অ্যারোবিক কন্ডিশন তখন দেয়ার উইল বি 38 ATPs. There will be 38 ATPs produced. কি হবে? গ্লাইকোলাইসিসে তোমার এই যে 10টা এটিপি প্রোডাকশন হবে, দুইটা খরচ হয়ে যাবে, দিস ইজ মাইনাস, সো দেয়ার উইল বি 8 ATPs। আর সাইট্রিক অ্যাসিড সাইকেলে তোমার এই যে এটাও এখানে দেখাইছে, এটা তো তোমার সাইট্রিক অ্যাসিড সাইকেলের অংশ না, যদিও এখানে 6টা তোমার যখন অ্যাসিটাইল কোয়ে পাইরুভেট যখন অ্যাসিটাইল কোয়ে তখন 6টা, আর এখানে এই 6টা, এই 38টা এটিপি প্রোডাকশন হবে এবং 2টা এটিপি খরচ হবে আর কি। ঠিক আছে, এই এটা পরীক্ষার সময় মাঝে মাঝে আসে যে ক্যালকুলেট বা শো হাউ মেনি এটিপিস আর প্রডিউসড ফ্রম কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ। তাহলে কমপ্লিট অক্সিডেশন যদি বলে তাহলে কিন্তু তোমার এই 38টা এটিপি প্রোডাকশন হবে। আর যদি ইনকমপ্লিট অক্সিডেশন হয় অথবা যদি অ্যানারোবিক অক্সিডেশন হয়
তাহলে কিন্তু মাত্র 2টা এটিপি প্রোডাকশন, 4টা এটিপি প্রোডাকশন হবে, 2টা খরচ হয়ে যাবে, নেট 2টা ওটিপি প্রোডাকশন হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার, আমরা সবসময় দেখেছি যে এই যে দেখো পাইরুভেট অক্সিডেশন অফ পাইরুভেট যখন হয় তখনও কিন্তু এখানে এনএডিএইচ প্রোডাকশন, এটা কিন্তু তোমার রেসপিরেটরি চেইন লেভেলে, হ্যাঁ এটা রেসপিরেটরি চেইন লেভেলে। তার মানে যদি তোমার অ্যারোবিক কন্ডিশন না হয় তাহলে কিন্তু এইটা হবে না, ঠিক আছে। তারপরে তোমার টিসিএস সাইকেলও তোমার সম্পূর্ণ রেসপিরেটরি চেইন লেভেলে। এই যে এনএডিএইচ গুলো এগুলো সব কিন্তু মানে দিস সাইকেল ইজ কমপ্লিটলি অ্যান অ্যারোবিক কন্ডিশন। সো অ্যারোবিক কন্ডিশন যদি না হয় বা যেসব সেলে মাইটোকন্ড্রিয়া থাকে না সেই সব সেলে কিন্তু এই টিসিএস সাইকেল বলো, অক্সিডেশন অফ পাইরুভেট বলো, এগুলো হবে না। সো অ্যানারোবিক কন্ডিশনে দেয়ার উইল বি অনলি প্রোডাকশন অফ 4 এটিপি and with expenditure of 2 ATP, net 2 ATP. But in aerobic condition there will be production of 38 ATP. Clear? এটা পরীক্ষার সময় আসে। This is, তাহলে এইখানে এই যে পাইরুভেট এই যে এইখানে একটা এনজাইম লাগে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। আমরা আগেরবার দেখেছিলাম পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সের মধ্যে 3টা এনজাইম এবং 5টা কোএনজাইম আছে। এইটাও ঠিক একই রকম, 3টা এনজাইম এবং 5টা কোএনজাইম আছে। এই 5টা কোএনজাইম লাগে ইজ কামিং ফ্রম দিস ফোর ভিটামিনস। থায়ামিন থেকে থায়ামিন পাইরোফসফেট, রিবোফ্লাভিন থেকে এফএডি, নায়াসিন থেকে এনএডি এন্ড প্যান্টোথেনিক অ্যাসিড থেকে কোএনজাইম এ। তাহলে এইটা পরীক্ষার সময় ধরে মাঝে মাঝে, নেম দ্য ভিটামিনস দ্যাট আর এসেনশিয়াল ফর টিসিএস সাইকেল, থায়ামিন পাইরোফসফেট, এফএডি, এনএডি, কোএনজাইম এ। এই জন্য যদি এই ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি হয় তাহলে মানুষ খুব দুর্বল হয়ে যায় এবং মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যায়। হ্যাঁ, তো দেখা যায় যে গ্রামের একটি বৃদ্ধ মানুষ, হ্যাঁ সে হয়তো ঠিক মতো খাইতে পারে না, অথবা দেখা যাচ্ছে যে নেগলেক্টেড, মানুষের বয়স হয়ে গেলে কিন্তু অনেকে নেগলেক্ট করে, ঠিক মতো খাইতে টাইতে দেয় না। গ্রামে শহরে অনেক সময় ঠিক মতো খাইতে টাইতে দেয় না। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে অনেক সময় অজ্ঞান হয়ে যায়। তখন একটা ভর্তি করে একটা স্যালাইন দিলে দেখা যাচ্ছে যে একটা গ্লুকোজ স্যালাইন দিয়ে দিল, গ্লুকোজ স্যালাইনের মধ্যে একটা ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন দিয়ে দিল। হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন দিলে এই সবগুলো ভিটামিন খুব সহজেই চলে আসলে তোমার এই খুব সহজেই এই লোকটা খুব দ্রুত সে দেখা যাচ্ছে উঠে বসছে। ধনান্তরী চিকিৎসা, এই যে ধনান্তরী চিকিৎসার ইফেক্ট গুলা কেন হচ্ছে? ডিউ টু দিস ভিটামিনস হুইচ আর ভেরি মাচ এসেনশিয়াল এন্ড ভেরি মাচ অ্যাভেলেবল। আমরা যে নর্মাল যে ভাত খাই, রুটি খাই, এগুলোর মধ্যেই কিন্তু এই সব কোএনজাইম গুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো হোয়াই টিসিএস সাইকেল ইজ কল্ড কমন মেটাবলিক পাথওয়ে। সবগুলা মানে গ্লুকোজ থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে হয়, তারপর তোমার ইয়ার থেকে গ্লিসারল যখন ভাঙে, মানে ফ্যাট যখন ভাঙে তখন অ্যাসিটাইল কোয়ে হয়। আবার যখন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো ভাঙে তখনও আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে হয়, এবং আলটিমেটলি অ্যাসিটাইল কোয়েটা বার্ন হয় হচ্ছে টিসিএস সাইকেল। সো টিসিএস সাইকেল ইজ কল্ড কমন মেটাবলিক পাথওয়ে। হ্যাঁ, এই যে এমন দেখাইছে যে ফ্যাট যখন ভেঙে যায় তখন ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়, গ্লিসারলটা তোমার এই ক্রেবস সাইকেলে ঢুকে। কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ভেঙে তোমার পাইরুভেট থেকে আবার অ্যাসিটাইল কোয়ে হয়ে টিসিএস সাইকেলে ঢুকে। প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড ভাঙলে পাইরুভেট হয়, সেটা আবার টিসিএস সাইকেলে ঢুকে যায়। সো অল দ্য main food compounds are converting to acetyl CoA, and acetyl CoA is ultimately burning in TCA cycle. So TCA cycle is called common metabolic pathway. এটা পরীক্ষার সময় ধরবে, রিটেনেও আসে এবং পরীক্ষায় কিন্তু ধরবে। এটা গুছায় বলতে হবে যে why TCA cycle is called common metabolic pathway. TCA cycle is called common metabolic pathway. আর TCA cycle called amphibilic pathway কাকে বলে? The pathway which has both anabolic and catabolic potential. হ্যাঁ, তাহলে টিসিএস সাইকেল তো ক্যাটাবলিক বোঝাই যাচ্ছে, কারণ আমরা দেখছি যে অ্যাসিটাইল কোয়ে হুইচ ইজ এ 2 কার্বন কম্পাউন্ড, এটা বার্ন হয়ে কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে যায়। সো এটা বার্ন হয়ে যাচ্ছে, ক্যাটাবলিজম হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ ক্যাটাবলিক সাইকেল। আর অ্যানাবলিক কেন বলে? বিকজ ইট প্রোভাইডস সাইট্রেট, and from citrate we get fatty acid, cholesterol, steroid. From oxaloacetic acid we get aspartate and asparagine. From succinyl CoA we get porphyrin and heme, and from alpha ketoglutarate we get glutamate and glutamine. And intermediates of TCA cycle are used as substrate for gluconeogenesis. So TCA cycle is called amphibilic. মানে কি? এগুলো থেকে বিভিন্ন অ্যানাবলিক জিনিস, আমরা অ্যানাবলিজম কাকে বলে বলেছিলাম? যখন
স্মল কম্পাউন্ড থেকে লার্জ কম্পাউন্ড হয়, সাইট্রেট থেকে কোলেস্টেরল, কোলেস্টেরলটা লার্জ কম্পাউন্ড, অক্সালোঅ্যাসিটেট থেকে অ্যাসপার্টেট হচ্ছে, সাকসিনাইল কোয়ে থেকে পরফাইরিন হচ্ছে, হিম হচ্ছে। তো যেহেতু এগুলা অ্যানাবলিক প্রপার্টি এবং এগুলা তোমার আসতেছে সবগুলো টিসিএস সাইকেল থেকে, সো আমরা বলতে পারি যে টিসিএস সাইকেলের যে সাব ইন্টারমিডিয়েটস গুলো আছে সেগুলো বিভিন্ন অ্যানাবলিজমে কাজ করছে। সো দিস ইজ অলসো কল্ড অ্যান অ্যানাবলিক pathway. So we are seeing that TCA cycle has both catabolic potential and anabolic potential, and this is why TCA cycle is called amphibolic pathway. এটা পরীক্ষার সময় আসে, হ্যাঁ, এটা পরীক্ষার সময় আসে। তো পরীক্ষার সময় আসলে এই যে জিনিসগুলা সাইট্রেট এগুলো মনে থাকে না, কিন্তু এই পাঁচটা জিনিস, এই পাঁচটা কিন্তু সুন্দর করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে ক্যাটাবলিক তো খুব সোজা, যে অ্যাসিটাইল কোয়ে বার্ন হয়ে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। আর অ্যানাবলিক তোমার অ্যানাবলিক প্রপার্টি গুলো এই যে পাঁচটা, এই পাঁচটা গুলো আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? এই পাঁচটা আমাদের জানতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সো রেগুলেশন, এসিটাইল কোয়ে ফরমেশন কি হ্যাঁ বলো। স্যার? স্যার এসিটাইল কোয়ে ফরমেশন কি স্যার টিসিএস সাইকেলের অন্তর্ভুক্ত? না, অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন, অ্যাসিটাইল কোয়ে টিসিএস সাইকেলের মাধ্যমে বার্ন হয়, কিন্তু অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন হয় হচ্ছে তোমার যখন তোমার ইয়া হয়, পাইরুভেট বার্ন হয়, ল্যাকটেট বার্ন হয়। ওই যে আমরা বললাম না, এই যে কোথায়, এই যে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন হলো, কোথা থেকে প্রোডাকশন হলো? ফ্রম পাইরুভেট। পাইরুভেট কোথা থেকে পাইছো? গ্লুকোজ যখন বার্ন হয়েছে, অক্সিডেশন হয়েছে, গ্লাইকোলাইসিস, তখন পাইরুভেট পেয়েছো। আবার যদি ল্যাকটেট হয়, ল্যাকটেট থেকেও পাইরুভেট হয়, এই দুইটা সোর্স। তাহলে পাইরুভেট থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে হতে পারে, ল্যাকটেট থেকে অ্যাসিটাইল কোয়ে হতে পারে। আবার দেখবা যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড যখন হয়, তখন এর এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ের সোর্স হচ্ছে আলাদা, এটা আমরা এই পরবর্তী ক্লাসে পড়াবো। অ্যাসিটাইল কোয়ের সোর্স এবং ফেট আমরা আগের ক্লাসে পড়াছিলাম পাইরুভেটের সোর্স এন্ড ফেট, বুঝা গেছে? কিন্তু অ্যাসিটাইল কোয়ে আলটিমেটলি বার্ন হতে হবে টিসিএস সাইকেল, অ্যাসিটাইল কোয়ে আলটিমেটলি বার্ন হতে হবে টিসিএস সাইকেল, বোঝা গেছে? জি রেগুলেশন অফ টিসিএস সাইকেল খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এই লেভেলে এই যে আইসোসাইট্রেট এই দুইটা লেভেলে তোমার রেগুলেশন হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। আমরা পরবর্তী যেটা পড়বো গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস টিসিএস সাইকেল। টিসিএস সাইকেল থেকে কোনো প্রশ্ন আছে? তাহলে আমি তোমাদের আচ্ছা বলি, স্যার, কোন একটা রিঅ্যাকশনকে স্যার বলো। স্যার কোন একটা রিঅ্যাকশনকে স্যার সাইকেল বলার মানে প্রধান কোনো স্পেশাল কোন কারণ আছে? মানে সাইকেল কেন বলে? জি স্যার। এন্ড সাইকেল, প্রোডাক্ট এবং হ্যাঁ ফার্স্ট প্রোডাক্ট। হ্যাঁ, এন্ড প্রোডাক্ট, এই যে সুন্দর কথা বলেছে, এন্ড প্রোডাক্ট আর ফার্স্ট প্রোডাক্ট বা সাবস্ট্রেট এবং প্রোডাক্ট যদি একই রকম হয় তাহলে এটাকে আমরা সাইকেল বলি। হ্যাঁ, যেমন তোমার এই যে এখানে তোমার এই যে সাইট্রেট, এটা ঘুরতে থাকবে, হ্যাঁ, সাইট্রেট আবার আলফা কিটোগ্লুটারেট আবার অক্সালোঅ্যাসিটেট হয়ে আবার সাইট্রেট হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এটার যেহেতু সাইকেল হয়ে, এই জন্য এটাকে সাইকেল বলে। তারপরে আমরা যখন গ্লাইকোলাইসিস করেছিলাম তখন দেখেছি যে এটার প্রোডাক্ট সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ আর প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট। পাইরুভেট কিন্তু আবার ইয়া হয় না, গ্লুকোজ হয় না। সো এইটাকে আমরা সাইকেল বলি না, যেগুলো ঘুরে সেগুলোকে আমরা সাইকেল বলি, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার সাকসিনেট যখন ফিউমারেট হয় স্যার, তখন এফএডি থেকে এফএডিএইচ2 কেন তৈরি হয় স্যার? ওইখানে এনএডি কেন কাজ করে না? কাজ করে না, আর প্রোডাকশন হয়। হ্যাঁ, ওটা এনএডি, এইসব জায়গায় এনএডি প্রোডাকশন হয়, এইসব জায়গায় এফএডি প্রোডাকশন হয়। এসব জায়গায় এনএডি প্রোডাকশন হয়, পুরো এখানে জিনিস এফএডি সত্যি থাকে প্রোডাকশন না। হয়। এটা তোমার ওইভাবে এভাবেই প্রোডাকশন হয় আর কি। এবং এগুলো তখন আলটিমেটলি রেসপিরেটরি চেনে চলে যায়, ঠিক আছে? তাহলে টিসিএস সাইকেল থেকে তোমরা কি কি পড়বে? একটা হচ্ছে তোমার ওই যে তোমার এবিসির মধ্যে দেখবা যে স্যালিয়েন্ট ফিচার আছে, ওটা পড়বা। তারপরে তোমার এই সাইকেলটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? সাইকেল মুখস্থ করার সময় এটা এখানে যেভাবে যেভাবে দেখানো হয়েছে এগুলো সবই কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, এনজাইম না দেখালেও চলবে, কিন্তু কোথায় কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, কোথায় এনএডি প্রোডাকশন হচ্ছে, কোথায় জিডি সাবস্ট্রেট লেভেলে ফসফোরাইলেশন হচ্ছে, হ্যাঁ, এগুলা কার্বনের সংখ্যা না উল্লেখ করলেও চলবে, কিন্তু এগুলা ঠিক এভাবে লিখতে হবে। এই তোমার এনজাইম না লিখলেও এভাবে লিখতে হবে, এটা পরীক্ষায় আসে। এরপরে টিসিএস সাইকেল থেকে মুখস্থ কি করতে হবে? হাউ মেনি এটিপিস আর প্রোডিউস, এটা তো বললামই। তারপরে এটা টোটাল এটিপির হিসাব, টোটাল গ্লাইকোলাইসিস প্লাস টিসিএস সাইকেল ধরে। তারপরে ভিটামিনস ফর টিসিএস সাইকেল। তারপরে why TCA cycle is called common metabolic pathway, why TCA cycle is called amphibolic pathway. Amphibolic pathway, এই যে
আরেকটা প্রশ্ন আসে এখান থেকে যে রাইট ডাউন দ্য অ্যানাবলিক পোটেনশিয়ালস অফ টিসিএস সাইকেল, তখন তোমার এই এই জিনিসগুলো লিখতে হবে, অ্যানাবলিক পোটেনশিয়ালস অফ টিসিএস সাইকেল, অ্যানাবলিক পোটেনশিয়ালস অফ টিসিএস। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লিয়াতে চলে যাই, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে তৈরি হওয়া, নিও মানে নিউ, মানে প্রোডাকশন অফ নিউ গ্লুকোজ। এই গ্লুকোনিওজেনেসিসের শাব্দিক অর্থ হচ্ছে জেনেসিস অফ নিউ গ্লুকোজ বা প্রোডাকশন অফ নিউ গ্লুকোজ। So synthesis of glucose from non-carbohydrate sources, and the substrates of gluconeogenesis are glucogenic amino acids, glycerol, pyruvate, lactate, propionate, intermediates of TCA cycle. ঠিক আছে, তো এটা পরীক্ষার সময় ধরবে হোয়াট ইজ গ্লুকোনিওজেনেসিস, তখন বলবা যে সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্সেস ইজ কল্ড গ্লুকোনিওজেনেসিস। তখনই তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দ্য নন কার্বোহাইড্রেট সোর্সেস, হোয়াট আর দ্য নন কার্বোহাইড্রেট সোর্সেস, তখনই তোমাকে বলতে হবে যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডস, গ্লিসারল, পাইরুভেট, ল্যাকটেট, প্রোপিওনেট এন্ড ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল। এখন আমাকে বলো দেখি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কয়টা? টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা, আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কয়টা বলো তো? হাউ মেনি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডস আর দেয়ার? There are total 20 amino acids. তাই না? এর মধ্যে আমরা একটা মেটাবলিক ক্লাসিফিকেশন করেছিলাম, তার মধ্যে আমরা দেখেছিলাম যে অ্যাবসলিউটলি গ্লুকোজেনিক, অ্যাবসলিউটলি কিটোজেনিক আর বোথ গ্লুকোজেনিক এন্ড কিটোজেনিক, এরকম একটা ক্লাসিফিকেশন করেছিলাম তাই না? তার মধ্যে আমরা দেখেছিলাম যে অ্যাবসলিউট কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড মাত্র হচ্ছে 2টা, একটা হচ্ছে লিউসিন আর একটা লাইসিন। তার মানে কি অ্যাবসলিউট গ্লুকোজেনিক এখানে মনে হয় 6টা আছে খুব সম্ভবত বা আরো বেশি, আর বোথ গ্লুকোজেনিক কিটোজেনিক মানে এইগুলো থেকে কিটোজেনেসিস হতে পারে, গ্লুকোজেনেসিস হতে পারে। সো আর অ্যাবসলিউট মানে এই লিউসিন লাইসিন থেকে কখনোই গ্লুকোজেনিক প্রপার্টি নাই, তার মানে দেয়ার আর 18 অ্যামাইনো অ্যাসিডস, দে আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তার মধ্যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড শুধুমাত্র গ্লুকোজ প্রোডাকশন করে, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজও করতে পারে, কিটোন বডিও করতে পারে। হ্যাঁ, তো তার মধ্যে আমাদের 18 দেয়ার অ্যামং দ্য 20 অ্যামাইনো অ্যাসিডস 18 অ্যামাইনো অ্যাসিডস আর মানে ক্যান ফর্ম গ্লুকোজ বাই গ্লুকোনিওজেনেসিস। So these are the substrates of gluconeogenesis, very very important, এর পরীক্ষার সময় ধরবে, অবশ্যই ধরবে। ঠিক আছে, যখনই বলবা যে প্রোডাকশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্সেস, হ্যাঁ তখনই তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য নন কার্বোহাইড্রেট সোর্সেস। সো তখন বলতে হবে যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, পাইরুভেট, ল্যাকটেট, প্রোপিওনেট, ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল। স্যার অ্যাবসলিউট মনে হয় 13টা আর বোথ মনে হয় 5। স্যার অ্যাবসলিউট 14টা। 14টা, আর 2টা হচ্ছে অ্যাবসলিউট কিটোজেনিক আর বাকি অ্যাবসলিউট 13টা। আর বোথ গ্লুকোজেনিক এন্ড কিটোজেনিক 4টা। টোটাল 18টা আর কি তোমার। বোথ যেগুলো অ্যাবসলিউট কিটোজেনিক সেগুলো হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস করতে পারে না আর কি। ঠিক আছে, তো এখন গ্লুকোজেনেসিস সাইট মানে কি কোথায় হয়? লিভার এবং মেইনলি লিভার, পার্টলি ইন কিডনি, আর কম্পার্টমেন্ট বলতে সেলের কোথায় হয়। এটা আমরা বলেছিলাম যে কিছু কিছু মেটাবলিজমের সাইকেল সাইটোপ্লাজমে হয়, কিছু কিছু মাইটোকন্ড্রিয়া হয়, কিছু কিছু সাইকেল আছে যেগুলো বোথ মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমে হয়। এটা আমি বলছিলাম হাগ, HUG, হিম সিনথেসিস, ইউরিয়া সাইকেল এবং গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস পার্টলি মেইনলি ওয়াকার ইন সাইটোপ্লাজম এন্ড পার্টলি ইন মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ইম্পর্টেন্স কি? ইট মেইনটেইনস নরমাল ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন ইন ফাস্টিং এন্ড স্টারভেশন। Fasting and starvation, when dietary carbohydrates are not sufficient to fulfill the requirement of body and hepatic glycogen reserve is totally depleted. তাহলে আমরা বলেছিলাম যে আমাদের বডির মেইন ফুয়েল হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজ
যখন ডায়েটের মাধ্যমে গ্লুকোজ আসছে না, ধরো তুমি এখন খেয়েছো 2 ঘন্টা পরে তোমার ডায়েটের মাধ্যমে আর গ্লুকোজ সাপ্লাই হয় না, এরপরে তোমার গ্লাইকোজেন ভাঙা শুরু হয়, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। আর এরপরে 6 থেকে 8 ঘন্টা পরে তোমার সেলের সকল গ্লাইকোজেন শেষ হয়ে যায়, এরপরে তোমার এই গ্লুকোনিওজেনেসিস স্টার্ট হয়, গ্লুকোনিওজেনেসিস স্টার্ট হয়। তাহলে তুমি ধরো রোজা আছো, ভোর 4টায় সেহরি শেষ হয়েছে, তোমার বিকাল যখন 5:30-6টা হবে তখন তোমার গ্লাইকোজেন আর থাকে না, তখন তোমার গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে বডি সবসময় গ্লুকোজ পাচ্ছে। তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সাইকেল, and the main importance of this pathway is to maintenance of blood glucose concentration in fasting and starvation. Fasting and starvation. Fasting আর starvation এর মধ্যে পার্থক্য বলেছিলাম, মনে আছে কারো? দেখি কার মনে আছে? What is the difference between fasting and starvation? দেখি কে বলতে পারে? ফাস্টিং হচ্ছে স্যার রোজা থাকা, তার মানে খাবার আছে কিন্তু স্যার ইচ্ছা করে না খাওয়া, ইচ্ছা করে না খাওয়া, গুড। আর স্টারভেশন স্যার খাবার পাবো না স্যার, খাবার নেই, হ্যাঁ খাবার নাই সেই জন্য খাচ্ছে না। আর ফাস্টিং হচ্ছে খাওয়া আছে কিন্তু কিন্তু ইচ্ছা করে খাবো, ইচ্ছা করে খাচ্ছে না, ডায়েটিং করছে, অথবা ধরো আবার রান্না করতে হবে, দূর তোর এখন একটু পরে করি, এরকম আর কি ফাস্টিং। আর তারপর তো রোজা আছি, ধর্মীয় উপবাস আছে, খাচ্ছে না। আর স্টারভেশন হচ্ছে খাওয়া নাই তো খাবো কি, কেউ আটকা পড়লো, ট্র্যাপড হয়ে গেল, বা দুর্ভিক্ষ চলতেছে, খাওয়া নাই, তখন তোমার স্টারভেশন দেয়। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্স অফ গ্লুকোনিওজেনেসিস হচ্ছে রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড এন্ড গ্লিসারল ফ্রম ব্লাড। এই যে প্রতিনিয়ত ল্যাকটিক অ্যাসিড এবং গ্লিসারল প্রোডাকশন হচ্ছে, এই ল্যাকটিক অ্যাসিড এবং গ্লিসারল বডির জন্য একটু ক্ষতিকর, এগুলোকে ডিসপোজ করতেছে। দেখো আমরা বলেছি যে ল্যাকটিক অ্যাসিড ইজ এ সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস, গ্লিসারল ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস। সো এগুলো তোমার ইউজড আপ হয়ে যাচ্ছে বাই দ্য হেল্প অফ দ্য পাথওয়ে গ্লুকোনিওজেনেসিস। Important. And a gluconeogenesis is stimulated by the hormone glucagon, cortisol, and when there is ATP, NADH, acetyl-CoA, and inhibited by insulin, AMP, fructose 2,6-bisphosphate. Fructose 2,6-bisphosphate. ঠিক আছে। এই fructose 2,6-bisphosphate কিন্তু তোমার ওই যে গ্লাইকোলাইসিসের সময় আমরা দেখেছি যে ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট যখন হয় 1,3-bisphosphate, আচ্ছা যাই হোক, এটা ইনহিবিশন হয় আর কি। আচ্ছা তোমাদের ওটা বোঝার দরকার নেই, তোমরা গুলাই ফেলবা সব। স্যার ওই যে এটিপি ভেঙে এডিপি আর আইপি প্রোডাকশন হয়েছিল, ওখান থেকেই তো ওই যে মানে একটা হ্যাঁ ওইখানে ফসফোরিলেশন হচ্ছে যুক্ত হয়েছে। হ্যাঁ এটা ফসফোরাস যুক্ত হয়েছে, কিন্তু এটা তোমার এই রেগুলেশনে কাজ করে আর কি। হ্যাঁ স্টিমুলেশন হয় বাই গ্লুকাগন আর ইনহিবিট হয় বাই ইনসুলিন, ইনসুলিনের মাধ্যমে এটা ইয়া হয়। আচ্ছা তারপরে হচ্ছে এখন যেটা বলতেছে যে গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে তোমার প্রোডাকশন অফ গ্লুকোজ। হ্যাঁ তাহলে গ্লাইকোলাইটিক পাথওয়েতে গ্লুকোজ থেকে পাইরুভেট, গ্লাইকোলাইসিস যখন গ্লুকোজের হয়েছিল তখন গ্লুকোজ থেকে পাইরুভেট হয়েছিল, তাই না? কিন্তু যখন বডির নিড গ্লুকোজ, তখন পাইরুভেট থেকে আবার গ্লুকোজ হইতে পারে না। পাইরুভেট থেকে সরাসরি জাস্ট গ্লাইকোলাইসিসকে রিভার্স করে দিলেই গ্লুকোজ তৈরি হয় না। ধরো তোমার বাড়ি ঢাকায়, তুমি আছো সাতক্ষীরায়, তুমি সাতক্ষীরা ঢাকা আসা যাওয়া করবা কিভাবে? ধরো তুমি বাসে আসা যাওয়া করো, বাসে উঠবা ঢাকায় যাবা, আবার ঢাকার থেকে বাসে উঠবা সাতক্ষীরা আসবা, সাতক্ষীরা থেকে বাসে উঠবা ঢাকায় যাবা, ঢাকার থেকে বাসে উঠবা সাতক্ষীরা যাবা। তার মানে কি সাতক্ষীরা থেকে ঢাকার যে পথ, এটা হচ্ছে একটা উভমুখী পথ, এদিক দিয়ে যাওয়াও যায় আসাও যায়। কিন্তু গ্লাইকোলাইটিক পাথওয়ে যে 10টা রাস্তা আছে, 10টা রিয়াকশন আছে, 10টা রিয়াকশন আমরা দেখেছিলাম 3টা রিয়াকশন আছে ইরিভার্সিবল, একমুখী। তো এই একমুখী রিয়াকশন গুলোর জন্য জাস্ট গ্লাইকোলাইসিসকে রিভার্স করে দিলেই আবার পাইরুভেট থেকে বা ল্যাকটেট থেকে আবার গ্লুকোজ প্রোডাকশন হয় না। এই 3টা ওয়ানমুখী বিক্রিয়া, হ্যাঁ ইউনিডাইরেকশনাল রিয়াকশনকে রিভার্স করার জন্য তোমার কিছু স্পেশাল টাইপ অফ পাথওয়ে দরকার হয়। এই পাথওয়ে গুলোর জন্যই তোমার আলাদা একটা সাইকেল, আলাদা একটা পাথওয়ে, যেটাকে আমরা বলতেছি
গ্লুকোনিওজেনেসিস। তাহলে কি হয়, কনভার্সন অফ পাইরুভেট টু অক্সালোঅ্যাসিটেট বাই পাইরুভেট কার্বক্সিলেজ। এরপরে অক্সালোঅ্যাসিটেট ইজ কনভার্টেড টু ফসফোইনল পাইরুভেট বাই ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। হ্যাঁ, এরপরে কি হয়, কনভার্সন অফ, এই যে চারটা রিয়াকশন আছে, এইখানে সুন্দর দেখাচ্ছে, দেখো এই যে গ্লুকোজ, এই যে তোমার গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি হয়, এই যে গ্লুকোজটা আছে, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা তোমার আলটিমেটলি তোমার কি পাইরুভেট হয়, তাই তো? কিন্তু এর পথে কিছু কিছু একমুখী বিক্রিয়া আছে, এই যে একটা একমুখী বিক্রিয়া, এই একটা একমুখী বিক্রিয়া, হ্যাঁ, তারপরে তোমার এইখানে একটা একমুখী বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলোকে রিভার্স করার জন্য তোমার চারটা এনজাইম লাগে। প্রথমত পাইরুভেটকে অক্সালোঅ্যাসিটেট হইতে হয় বাই দ্য হেল্প অফ পাইরুভেট কার্বক্সিলেজ। এই অক্সালোঅ্যাসিটেটটা ফসফোইনল পাইরুভেট হয় বাই ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। এরপরে এই ফসফোইনল পাইরুভেট আবার গ্লাইকোলাইসিসের রিভার্স প্রক্রিয়ায় আবার উঠতে থাকে। এখানে যখন আবার একমুখী বিক্রিয়া আছে, সেখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা একমুখী বিক্রিয়া, এইটাকে রিভার্স করার জন্য ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এই এনজাইম লাগে। এরপরে আবার উঠতে থাকে, আবার যখন গ্লুকোজ 6 ফসফেট হয়, এখানে একটা একমুখী বিক্রিয়া, তখন গ্লুকোজ 6 ফসফেটেজ এর মাধ্যমে এইটা আবার তোমার গ্লুকোজে পরিণত হয়। তাহলে আলটিমেটলি সকল সাবস্ট্রেট, অ্যালানিন, ল্যাকটেট থেকে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে এই চারটা এনজাইমের হেল্পের মাধ্যমে উল্টা দিকে চলতে চলতে গ্লুকোজ প্রোডাকশন হয়। ঠিক আছে, এই সাইকেল মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে কি মুখস্থ করবা, যে এই যে চারটা এনজাইম, এই যে কল্লা দিয়ে দেখানো হয়েছে, এই চারটা এনজাইমকে বলা হয় এনজাইমস অফ গ্লুকোনিওজেনেসিস। এনজাইমস অফ গ্লুকোনিওজেনেসিস, এই চারটা এনজাইমের নাম মুখস্থ করা লাগে। ঠিক আছে, কেন মুখস্থ, কেন ইম্পর্টেন্ট? কারণ এই চারটা এনজাইমের মাধ্যমেই আমরা পাইরুভেট থেকে বা এই রিয়াকশন মানে গ্লুকোনিওজেনেসিস, এই চারটা এনজাইম স্পেশাল টাইপ অফ এনজাইম। বাকি এনজাইম গুলো লাগতেছে, জাস্ট গ্লাইকোলাইসিস এনজাইম গুলো লাগতেছে, কিন্তু এই চারটা এনজাইম না হলে তোমার গ্লুকোনিওজেনেসিস কমপ্লিট হয়। ঠিক আছে, তাহলে these 4 enzymes, one is pyruvate carboxylase, phosphoenol pyruvate carboxykinase, fructose 1,6 bisphosphatase, and glucose 6 phosphatase. These are 4 enzymes, a special enzyme. These are called enzymes of gluconeogenesis. পরীক্ষা ধরবে, name the enzymes of gluconeogenesis. written ও আসে, name the enzymes of gluconeogenesis. আর এখান থেকে আরেকটা প্রশ্ন ধরে যে how glycerol enters into gluconeogenic pathway. How, লিখে রাখো, how glycerol enters into gluconeogenic pathway. হ্যাঁ, how glycerol enters into gluconeogenic pathway. আনমিউট হয়ে যাও, কি হবে? আনমিউট হয়ে গেলে তো নয়েজ হয়। ঠিক আছে, তাহলে কি বোঝা গেছে আমার কথা? এখান থেকে কি ধরবে? তাহলে কি কি গ্লুকোনিওজেনেসিস থেকে কি কি পড়তে হবে? এক নম্বর হচ্ছে ডেফিনিশন অফ গ্লুকোনিওজেনেসিস, দুই নম্বর নেম দ্য সাবস্ট্রেটস অফ গ্লুকোনিওজেনেসিস, এরপরে name the enzymes of gluconeogenesis, what is the importance of gluconeogenesis, তারপরে how glycerol enters into gluconeogenesis. তাহলে কি বলবা? Glycerol is converted to glycerol 3 phosphate, which is converted to dihydroxytoluene acetone phosphate, then it enters into gluconeogenesis. ঠিক আছে, এটা বলবা। Glycerol is converted to glycerol 3 phosphate, then dihydroxyacetone phosphate, then it enters into gluconeogenesis. এভাবে বলতে হবে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু কি কি প্রশ্ন ধরবে আমি বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, সেজন্য এগুলা ভালো করে নোট করে রাখো, এগুলাই পরীক্ষার সময় ধরবে। How glycerol enters into gluconeogenesis. আচ্ছা,
তাহলে এই ভেসিকেল এই গ্লুকোনিওজেনেসিস থেকে কোনো প্রশ্ন আছে? গ্লুকোনিওজেনেসিস থেকে কোনো প্রশ্ন আছে? ও আর এই যে হরমোন কি কি দিয়ে স্টিমুলেটেড হয়, বিশেষ করে হরমোন গ্লুকাগন কর্টিসল দিয়ে স্টিমুলেশন হয় আর ইনসুলিন দিয়ে ইনহিবিট হয়। এই তিনটা জিনিসের নাম মনে রাখলেই চলবে। এগুলো যদি মনে নাও থাকে তাহলে স্টিমুলেশন হয় কোন হরমোন দিয়ে? গ্লুকাগন। গ্লুকাগন বললেও অনেকে মেনে নিবে। আর ইনহিবিশন হয় ইনসুলিন। এটা মনে রাখতেই হবে। হ্যাঁ, আর এই যে সাইলিয়েন্ট ফিচারটা পড়বা, প্লাস ডেফিনিশন পড়বা, সাবস্ট্রেট পড়বা, ইম্পর্টেন্স পড়বা, এই হরমোনাল রেগুলেশন গ্লুকাগন দিয়ে স্টিমুলেশন হয়, ইনসুলিন দিয়ে ইনহিবিটেড হয়। তারপরে এনজাইমস অফ গ্লুকোনিওজেনেসিস, হাউ গ্লিসারল এন্টারস ইনটু গ্লুকোনিওজেনেসিস। ক্লিয়ার? এখান থেকে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না স্যার। নাই। গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা হেক্সোজ মনোফসফেট শান্টটা একটু করবো। তার আগে আমি একটু স্ক্রিনশট নিয়ে নেই যাতে করে তোমাদের পার্সেন্টেজ দিতে পারি। একটু ওয়েট করো। ফাংশন স্ক্রিন। Function screen. Just save. Function screen. আমার পার্সেন্টেজ না হয়ে গেল। তোমরা কি সব আসো না ঘুমায় পড়ছো অনেকে? আছি স্যার। আছি স্যার। যে ঘুমায় পড়ছে সে তো আর বলতে পারবে না যে স্যার আমি তো ঘুমায় পড়ছি, তাই না? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, থাকলে ভালো, হ্যাঁ। তোমাদের সাথে একটু গল্প করি। সেদিন আমি গেলাম রাউন্ডে, বুঝছো? রাউন্ডে যাওয়ার পরে করোনা পজিটিভ ওয়ার্ড 5 তলায় একজন বৃদ্ধ মানুষ। তারপরে বললাম যে কেমন আছেন? সে কিছুক্ষণ ইংরেজিতে বললো যে আই এম ভেরি ওয়েল, আই হ্যাভ নো ফিভার, আই হ্যাভ নো কফ। হ্যাঁ, সে আমি বললাম যে ইংরেজিতে কথা বলে কেন? পরে বলছে অ্যাজ এ প্রফেসর অফ জিওলজি আই নো এভরিথিং অ্যাবাউট করোনা, আই এম ভেরি ওয়েল। তাহলে কি আপনি বাসায় যাবেন? নো, আই উইল নট গো হোম, আই উইল স্টে আনটিল করোনা লিভস ফ্রম মাই বডি। হ্যাঁ, তারপরে বললো অ্যাজ এ প্রফেসর অফ জিওলজি আই নো এভরিথিং অফ করোনা। আপনার নাম কি? বললো যে আমার নাম প্রফেসর নজিবুল ইসলাম। আমি বললাম স্যার আমি আপনার ডাইরেক্ট স্টুডেন্ট, আমি 98-এ আপনার আন্ডারে পাস করেছি। স্যার তো বিশাল খুশি। হ্যাঁ, তোমার নাম কি? ভেরি খুশি। হ্যাঁ, খুশিতে সে আত্মহারা, পারলে জড়ায় ধরে এরকম অবস্থা। কারণ একটা পজিটিভ করোনা রোগী তো জড়াও ধরতে পারে না, আর আমরাও তো পিপি করে থাকি। হ্যাঁ, তো যেটা মনে হলো যে আসলে টিচাররা যখন তাদের স্টুডেন্টের সাকসেসফুল অবস্থায়, সমাজে এস্টাবলিশ অবস্থায় দেখে তখন প্রাপ্তিটা আসলে আসে। হ্যাঁ, তো তোমরাও যখন একসময় অনেক বড় ডাক্তার হয়ে যাবা, আমি তখন বয়স হয়ে যাবে, হয়তো তোমাদের কাছে চিকিৎসার জন্য বা কোথাও দেখা হবে। হ্যাঁ, তোমরা যখন অনেক বড় ডাক্তার হয়ে যাবা তখনই আসলে আমার প্রাপ্তিটা আসবে আর কি। হ্যাঁ, এই জন্য আমি খুব চাই আমার স্টুডেন্টরা খুব ভালো করে পড়াশোনা করুক। পড়াশোনা না করলে তো আসলে বড় ডাক্তার হতে পারবা না, এটা আমার খুব ইচ্ছা। হবে কেউ না কেউ তো, অনেকেই হবে ইনশাল্লাহ বড় ডাক্তার হবা। তারপরে সমাজে এস্টাবলিশ হওয়া খুব দরকার। ভালো পড়াশোনা ছাড়াও এস্টাবলিশ হওয়া যায়, তখন এস্টাবলিশ হতে গেলে একটু মন্দ ভাবে এস্টাবলিশ হতে হয়। তখন লোকজন অনেক খারাপ কথা বলে যে ওই ডাক্তার ভালো না, ওই ডাক্তার এরকম। অনেক আছে, ডাক্তারদের মধ্যে প্রচুর খারাপ লোক আছে। এই জন্য আর কি, এই জন্য হবা ইনশাল্লাহ একসময় খুব ভালো ডাক্তার হবা। জি স্যার, ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, দোয়া তো আমার থাকে, এটাই তো আমার চাওয়া পাওয়া।
তো যাই হোক, হেক্সোজ মনোফসফেট শান্ট এটা সবই স্যার করিয়ে দিয়েছেন, আমি জাস্ট চুম্বক অংশগুলো তোমাদের একটু বলছি। এইচএমপি শান্ট পাথওয়ে, এইটার থেকে এইটা হচ্ছে তোমার, আরেকটা নাম হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে। এবং এইটার থেকে আমাদের যেটা মেইন জানার দরকার সেটা হচ্ছে এটা যে স্যালিয়েন্ট ফিচারটা, এটা সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, প্রোডাক্ট হচ্ছে রাইবোজ সুগার এবং NADPH2, নট NADH2, এটা একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, NADPH2, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। হ্যাঁ, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে, হাইড্রোজেন ফসফেট। হ্যাঁ, তো এইটা হচ্ছে NADPH2, এটা সাইট হচ্ছে লিভার, অ্যাডিপোজ টিস্যু, আরবিসি, গোনাড, adrenal cortex, macrophage and lactating breast, and compartment cytoplasm, major catabolic. এই যে সাইলেন্ট ফিচারটা এবিসির মধ্যে আছে, এটা মুখস্থ করতে। হ্যাঁ, এই যে রিঅ্যাকশন গুলো আছে, রিঅ্যাকশন অত ভালোভাবে দেখার কোনো দরকারই নাই, মাথা খারাপ করার কোনো দরকারই নাই। এইটার যে ইম্পর্টেন্ট, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্স অফ এইচএমপি শান্ট পাথওয়ে। এটা তোমার প্রোভাইডস রাইবোজ সুগার, এবং এই রাইবোজ সুগার তোমরা ডিএনএ আরএনএ বায়োলজিতে পড়েছো, আমরাও পড়বো পরবর্তী কার্ডে, 5th কার্ডে আমরা পড়বো। তখন দেখবো যে ডিএনএ আরএনএ এর যে স্ট্রাকচার, একটা নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড গঠিত হয়ে সংযুক্ত হয়ে তোমার ডিএনএ বা আরএনএ হয়। তো এই যে নিউক্লিওটাইডের মধ্যে 3টা জিনিস থাকে তোমরা জানো, একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে ফসফেট। এই 3টা জিনিসের সমন্বয়ে নিউক্লিওটাইড। এই যে রাইবোজ সুগার, এই রাইবোজ সুগারটা কোথা থেকে পায় বডি? ফ্রম এইচএমপি শান্ট। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এই রাইবোজ সুগার না হলে কিন্তু ডিএনএ আরএনএ, যে আমাদের সেলের মধ্যে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নস অফ এই যে রাইবোজ ডিএনএ আরএনএ আছে, সবগুলো কিন্তু এই যে রাইবোজ সুগারের সোর্স কিন্তু এইচএমপি শান্ট। হ্যাঁ, এবং এটা প্রোভাইডস NADPH2, এই NADPH2 এর মাধ্যমে আবার অনেক কিছু হয়। helps in reductive biosynthesis of fatty acid, steroid, cholesterol, etc. Support detoxification functions of liver, prevent hemolysis of RBC, facilitate superoxide and free radical production in phagocytes for killing of pathogens, help in synthesis of nitric oxide. এনোতে nitric oxide. আর it is an alternative pathway of glucose oxidation. এইটাই শুধু পরীক্ষায় আসে, এইটাই আমরা পরীক্ষার সময় শুধু ধরি, এইচএমপি শান্ট পাথওয়ে থেকে এই একটা প্রশ্নে ধরায়, তারপরেও পোলাপাইন পারে না, এবং এটা কিন্তু বেশ ফ্রিকুয়েন্টলি আসে। যদি ধরা হয় যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এইচএমপি শান্ট, দিস ইজ অল্টারনেটিভ পাথওয়ে অফ গ্লুকোজ অক্সিডেশন, এই 3 নম্বর যেটা মোটে ইম্পর্টেন্সই নাই সেটা বলে আগে বসে থাকে, আর কিছু বলতেই পারে। কিন্তু এটা খুব দুঃখজনক। এই জিনিসটা একদম টোটো মুখস্থ করতে হবে, এটা পরীক্ষা খুব আসে, ভেরি মাচ ইম্পর্টেন্স অফ এইচএমপি শান্ট। তারপরে তোমাদের স্যারকে দেখিয়েছেন কিভাবে এটা আরবিসি হিমোলাইজ প্রিভেন্ট করে, কিভাবে এটা প্যাথোজেনকে করতে হেল্প করে, সুপার অক্সাইড কিভাবে এটা নিউট্রালাইজ করে, এটা এবিসির মধ্যে আছে, পড়ে নিবা। এটা তোমার কিভাবে করছে এটা পড়ে নিবা, পড়লে ভালো, ঠিক আছে, আমি জোর দেই না। আচ্ছা, গ্লাইকোলাইসিস আর এইচএমপি শান্টের মধ্যে পার্থক্য হচ্ছে, গ্লাইকোলাইসিস মেজর পাথওয়ে অফ গ্লুকোজ অক্সিডেশন, আর এইচএমপি হচ্ছে অল্টারনেট পাথওয়ে। আর গ্লাইকোলাইসিস স্টার্ট হয় ফ্রম গ্লুকোজ, আর এইচএমপি শান্ট স্টার্ট হয় ফ্রম গ্লুকোজ 6 ফসফেট। আর গ্লাইকোলাইসিসের মাধ্যমে NADH প্রোডাকশন হয়, আর এইচএমপি শান্টের মাধ্যমে NADPH তৈরি হয়। গ্লাইকোলাইসিসে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন হয় না, কিন্তু এইচএমপি শান্টে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন হয়। গ্লাইকোলাইসিস সকল টিস্যুতে হয়, এইচএমপি শান্ট যেটা বলে দিলাম যে ল্যাকটেটিং ব্রেস্ট, অ্যাডিপোজ টিস্যু, তারপর লিভার, ওইসব জায়গায় হয়। গ্লাইকোলাইসিসে এটিপি প্রোডাকশন হয়, আর এইচএমপি শান্টে এইচএপি প্রোডাকশনও হয় না, কনজাম্পশনও হয় না। গ্লাইকোলাইসিসে আমরা দেখেছি 2টা এটিপি কনজাম্পশন হয়, কিন্তু এইচএমপি শান্টে কোনো এটিপি প্রোডাকশনও হয় না, আবার কনজাম্পশনও হয়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্লাইকোলাইসিস। দুটাই গ্লুকোজের অক্সিডেশন, কিন্তু দুটো দুই ভাবে। কোরি সাইকেলে এই দুইজন, এনারা খুব সম্ভবত হাজব্যান্ড ওয়াইফ, আমি দেখি নাই আজকে, এই দুইজন ভদ্রলোক ভদ্র মহিলা এনারা আবিষ্কার করেছেন। কোরি সাইকেলে কি হয়, আমাদের বডিতে সবসময় ল্যাকটেট প্রোডাকশন হয়। হ্যাঁ, এই ল্যাকটেট প্রোডাকশন কখন হয়? ইন অ্যানারোবিক কন্ডিশন এবং ইন অ্যারোবিক কন্ডিশন, অ্যারোবিক কন্ডিশন এবং অ্যানারোবিক কন্ডিশন। হ্যাঁ, তো কোথায় অ্যারোবিক কন্ডিশন হচ্ছে যেখানে তোমার মাইটোকন্ড্রিয়া নাই, যেখানে ফিউ মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে অ্যাভাস্কুলার টিস্যু, লেন্স, কর্নিয়া, এক্সারসাইজিং মাসেল, সবসময় কন্টিনিউয়াসলি ল্যাকটেট প্রোডাকশন হচ্ছে। এবং ল্যাকটেট যখনই প্রোডাকশন হয়, এই ল্যাকটেটটা বেশি প্রোডাকশন হলে খারাপ, এটা তোমার অ্যাসিডিক, ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিডিক জিনিস, এটা বডির পিএইচ ডিরেঞ্জমেন্ট করে। তো এইটাকে ডিসপোজ করার জন্য কোরি সাইকেল, হ্যাঁ, কোরি সাইকেলে কি হয়, এই যে ল্যাকটেট যেটা প্রোডাকশন হয়,
যে ল্যাকটেটটা প্রোডাকশন হয়, এই যে ল্যাকটেটটা প্রোডাকশন হয়, এই ল্যাকটেটটা লিভারে যে গ্লুকোনিওজেনেসিস হয়ে আবার গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজটা মাসেলে আসে, মাসেলে এসে আবার যখন এটা অ্যানারোবিক, খুবই এক্সারসাইজিং মাসেল, অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটেট প্রোডাকশন হচ্ছে, এই ল্যাকটেটটা ডিসপোজ হওয়ার জন্য আবার লিভারে চলে যাচ্ছে, গ্লুকোনিওজেনেসিস হয়ে আবার গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে। এই যে সাইকেলটা দেখছো, এখানে সাইকেল কেন বলছে? এই যে ল্যাকটেট হচ্ছে তোমার এটার সাবস্ট্রেট, আর প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, এই গ্লুকোজটা আবার ঘুরে আবার সে ল্যাকটেট হচ্ছে, এটাকে আমরা সাইকেল বলি। হ্যাঁ, সাবস্ট্রেট এবং প্রোডাক্ট একই। সো এই দিস ইজ কোরিসাইকেল, এটির ইম্পর্টেন্সটা জানতে হবে। রিমুভস ল্যাকটেট ফ্রম ব্লাড এন্ড প্রিভেন্টস ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন এন্ড ল্যাকটিক অ্যাসিডোসিস। ঠিক আছে, তো এই কোরিসাইকেল শর্ট নোট আসে পরীক্ষায়, হ্যাঁ রিটেনের জন্য কোরিসাইকেল শর্ট নোট আসে। আর এটা ইম্পর্টেন্ট বললাম। আর অ্যালানিন সাইকেলও একই রকম প্রায়, গ্লুকোজ কোরিসাইকেল অ্যালানিন সাইকেল এটা পরস্পর লিংক আপ করে, এটা দেখে নিও। ঠিক আছে, তো আমাদের আরেকটুখানি আছে গ্লাইকোজেন মেটাবলিজম, এইটা খুবই সামান্য। হ্যাঁ, তো তোমরা যদি পারমিট করো তাহলে আমি বলি, যেহেতু আমি গতকালে ক্লাসটা নিতে পারি নাই, তো ল্যাপটপ নিয়ে গেলাম আমার ফ্রেন্ডের কাছে, দেখ কি হয়েছে। আমার দুইটা ল্যাপটপ বুঝছো, একটা নিজের ল্যাপটপ, একটা অফিসিয়াল ল্যাপটপ। এই ল্যাপটপটার সমস্যা, এটা হ্যাং হয়ে যায়, আর ওইটা তোমার ইয়া পায় না, তোমার হেডফোন পাচ্ছে না। পরে ওর কাছে যাওয়ার পরে দুটোই ভালো, কোনো সমস্যা নাই, অনেকক্ষণ চালাই বসে থাকলাম, কোনো সমস্যা নেই। পরে আবার নিয়ে আসছি, আজকে আবার দেখি চলতেছে। আমার কিছুক্ষণ লাগবে, আর এটা খুবই সোজা জিনিস, জাস্ট আমি কিছু জিনিস দেখাই দিই, তোমরা পড়ে নিও। হ্যাঁ, গ্লাইকোজেন মেটাবলিজমটা একটুখানি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের একটু সময় লেগে গেছে। যাই হোক, গ্লাইকোজেন মেটাবলিজমটা কি, গ্লুকোজ পুল আমরা দেখেছি, হ্যাঁ, যে আমাদের বডিতে সবসময় গ্লুকোজের একটা সাপ্লাই কিন্তু সবসময় দরকার। গ্লুকোজের সাপ্লাই বন্ধ হয়ে গেলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, এই গ্লুকোজের সাপ্লাইটা কোথা থেকে আসে? একটা হচ্ছে ডায়েটের মাধ্যমে, মেইন সোর্স। ডায়েট যখনই তুমি বন্ধ করে দিলে, মানে আমি খাইছি সকাল 8টায়, 10টার সময় পরেই কিন্তু আমার খাদ্য থেকে, ডায়েট থেকে আর তোমার কোনো গ্লুকোজ সাপ্লাই হবে না। তখনই তোমার আমার বডির মধ্যে, আমার সেলের মধ্যে যে গ্লাইকোজেনটা তৈরি হয়েছিল সেটা ভেঙে তোমার গ্লুকোজ ফ্লুইলে গ্লুকোজ জমা হচ্ছে। সো কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাইয়ের জন্য গ্লাইকোজেনোলাইসিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে দেখবো যে হোয়াট ইজ গ্লাইকোজেন। গ্লাইকোজেন আমরা কার্বোহাইড্রেট চ্যাপ্টারে পড়েছিলাম। গ্লাইকোজেন ইজ এ ব্রাঞ্চ চেইন পলিস্যাকারাইড মেড এক্সক্লুসিভলি ফ্রম আলফা ডি গ্লুকোজ। হ্যাঁ, এবং এই যে দেখো এখানে একটা ব্রাঞ্চ চেইন, এই যে এটা ব্রাঞ্চ চেইন, এই পলিস্যাকারাইড, এই যে অনেকগুলো এই সব গ্লুকোজ ইউনিট গুলো যুক্ত হয়েছে। এই যে প্রতিটা গোল্লা, এই প্রতিটা গোল্লাই কিন্তু এক একটা করে গ্লুকোজ, যেহেতু অনেকগুলো গ্লুকোজ আমরা বলতেছি পলিস্যাকারাইড। এই গ্লুকোজ গুলো তোমার যুক্ত হয়েছে একটার সাথে একটা বাই 1,4 লিঙ্কেজ, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এই যে বন্ড গুলা, একটা গ্লুকোজের সঙ্গে একটা গ্লুকোজ, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আর যখন ব্রাঞ্চিং হচ্ছে, এই যে শাখা প্রশাখা যখন বের হয়, তখন এই যে লাল হয়ে গেছে, এইটা তোমার হচ্ছে 1 to 6 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে যখন ব্রাঞ্চিং হয় না তখন হচ্ছে তোমার 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, যখনই ব্রাঞ্চিং হয় তখন 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে গ্লুকোজ এরকম যুক্ত হতে থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টার পরে তোমার একটা ব্রাঞ্চ হয়, সাধারণত 6টা থেকে 8টার পরে তোমার একটা করে ব্রাঞ্চ হয়, আবার যুক্ত হয় এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা যখন হয় তখন আবার ব্রাঞ্চিং হয়, আবার এখানে যুক্ত হয় 1টা 2টা 3টা 4টা, এরকম যখন 8টা হয়ে যায় তখন ব্রাঞ্চিং হয়। যখনই ব্রাঞ্চিং হয় তখনই তোমার 1,6, আর যখন ব্রাঞ্চিং ছাড়া এমনি লম্বা হয় তখন 1,4। ঠিক আছে, এইটার সুবিধা কি? ধরো সঞ্চয় করার জন্য গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করা ইজ মোর গুড দেন সঞ্চয় ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। কেন বলতো? সঞ্চয়, সে তো গ্লুকোজই সঞ্চয় করতেছে, তাই না? তাহলে তুমি যদি সঞ্চয় করতে চাও, তুমি টাকা হিসাবে করবা না ডলার হিসাবে করবা, কোনটা তোমার জন্য ভালো? নাকি সোনা হিসাবে করবা? সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস না? ধরো তোমার টাকা অনেক জমে গেছে, তুমি কি টাকা হিসাবে বাসায় জমাবা,
নাকি ডলার হিসাবে জমাবা নাকি স্বর্ণ কিনে জমাবা? সবই তো জমানো, তাই না? স্যার সোনা কিনে স্যার জমাতে হবে স্যার। হ্যাঁ, সোনা কিনে জমাতে হবে। এই তো সৌরভ নাকি কে জি বললো? স্যার। হ্যাঁ, সৌরভ সুন্দর কথা বলছে। স্যার আমি স্যার। তোমার নাম কি? সৌরভ না স্যার নাকি? সৌরভ সরকার। হ্যাঁ হ্যাঁ, সৌরভ জি সরকার। স্যার। সৌরভ কিন্তু খুবই একটা জাগতিক কথা বলেছে, সে স্বর্ণ হিসাবে তার সম্পদ জমা করতে চায়। এখন তুমি আমাদের বুঝাই দাও কেন তুমি স্বর্ণ হিসাবে স্বর্ণকে বেছে নিয়েছো, একটু বলো তো আমাদের সুন্দর করে। স্যার এখানে স্যার স্বর্ণের ভিতরে স্যার টাকা বেশি চলে যাবে, একবারে জায়গা কম লাগবে, সহজে হ্যাঁ সঞ্চয় করা যাবে, হ্যাঁ, তো খুবই নিরাপদ বেশি। নিরাপদ বেশি, ভেরি গুড। স্বর্ণ নিরাপদ বেশি। হ্যাঁ, একটুখানি 1 কেজি সোনা রাখবা, 1 কেজি সোনার দাম হবে কমসে কম 20-25 লাখ টাকা। আর 20-25 লাখ টাকা যদি তুমি 1000 টাকার নোটের বান্ডিলও রাখো, তাহলে দেখবা যে অনেক জায়গা রাখছে। হ্যাঁ, অনেক জি জায়গা, স্যার। তাই না? তাহলে এরকম যদি গ্লুকোজ হিসাবে আমাদের সেলের মধ্যে থাকে, তাহলে কি হয়, অনেকগুলো গ্লুকোজ মলিকুল রাখতে হয়, অনেকগুলো গ্লুকোজ মলিকুল। আর গ্লাইকোজ হিসাবে রাখলে একটা গ্লাইকোজেন মলিকুলের মধ্যে অনেকগুলো গ্লুকোজ। এটা সুবিধা কি বলতো সৌরভ? একটা মলিকুল হিসাবে সঞ্চয় করা আর অনেকগুলো মলিকুল হিসাবে সঞ্চয় করার সমস্যা কি? স্যার স্যার একত্রে বেশি রাখলে স্যার হ্যাঁ বলো। সেটা এই যে, আর কে ঠিক আছে। বলতে পারবে? টাকা হ্যাঁ, টাকা সুগার লেভেল মেইনটেইন হয়, সুগার লেভেলটা মেইনটেইন হয়, গ্লাইকোজেন হিসেবে থাকে। না, গ্লাইকোজ এর সঙ্গে সুগারের মেইনটেইন সম্পর্ক নেই। স্বাগত আছে টাকা নাকি? স্যার সরাই ছিটায় না রেখে স্যার বান্ডিল করে রাখলে তো ভালো হবে স্যার, এই জন্য এক এক জায়গায় বান্ডিল করে গ্লুকোজ গুলো রেখে দেওয়া হয়। টাকার কথা বাদ দাও, গ্লুকোজ আর গ্লাইকোজেনের মধ্যে আসো। স্বাগত আছে নাকি? স্বাগত ক্লাসে আছে? স্যার গ্লাইকোজেনটা হচ্ছে সাজানো অবস্থা। হ্যাঁ, জি স্যার এটা স্যার। কি স্যার এটা দেহ থেকে বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেহ থেকে গ্লুকোজ গ্লাইকোজেন কিভাবে বেরোতে হয়? স্বাগত বলো দেখি। গ্লাইকোজেন যেহেতু পলিস্যাকারাইড তাই একসাথে থাকে গ্লুকোজ অনেক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তোমরা ধরতে পারছো না, আমি একটু ধরাই দিই। হ্যাঁ, সবাই জানো জিনিসটা, যে আমরা অসমোটিক প্রেসার বলে একটা জিনিস পড়েছিলাম, তাই না? এবং আমরা দেখেছি যে জি একটা জায়গার মধ্যে যদি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বেশি হয়, তখন সে একটা প্রেসার এক্সার্ট করে। তাহলে গ্লুকোজ অনেকগুলো, এবং অসমোটিক প্রেসার ডিপেন্ড করে কিসের উপরে? নাম্বার অফ পার্টিকেল, নট সাইজ অফ দ্য পার্টিকেল। এটা আমি বলেছিলাম তোমাদের প্রথম দিকে বলেছিলাম, তাই না? হয়তো মনে পড়তেছে এখন। তাহলে যদি তুমি গ্লুকোজ হিসেবে সঞ্চয় করো, তাহলে অনেকগুলো গ্লুকোজ মলিকুল, একটা সেলের মধ্যে অনেকগুলো গ্লুকোজ মলিকুল, তোমার সেলের মধ্যে অসমোটিক প্রেসার অনেক বেড়ে যাবে, সেলটা বাস্ট হয়ে যাবে, সেলটা পানি সংগ্রহ করে করে ফুলে ফুলে বাস্ট হয়ে যাবে। কিন্তু একটা মলিকুল গ্লাইকোজেনের মধ্যে হাজার হাজার গ্লুকোজ মলিকুল, এক মলিকুল গ্লাইকোজেনের মধ্যে হাজার হাজার গ্লুকোজ মলিকুল যুক্ত হয়েছে, ওইটা তোমার অসমোটিক প্রেসারে কোনো ইফেক্ট করে না, অথচ আমার পারপাস সার্ভ হয়ে যাচ্ছে। যেমন সোনা আমি যদি জমায় রাখি কম জায়গার মধ্যে, অনেক সম্পদ আমার, কিন্তু আমি যদি টাকা রাখি তাহলে দেখা যাচ্ছে যে অনেক জায়গা লাগতেছে। এই জায়গা তোমার লুকায় রাখা, চোর থেকে ইনকাম ট্যাক্সের থেকে আমার লুকায় রাখা মুশকিল। সেজন্য সোনা হিসাবে সৌরভ জমায় রাখতেছে, কেন? যাতে করে কম জায়গার মধ্যে বেশি জিনিস থাকে। সেরকম একটা গ্লাইকোজেন মলিকুলের মধ্যে অনেকগুলো গ্লুকোজ, এটা সেলের অসমোটিক প্রেসারের জন্য খুব ভালো। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, স্যার বুঝা গেছে। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে অসমোটিক প্রেসার ডিপেন্ডস অন নাম্বার অফ পার্টিকেল, নট সাইজ অফ দ্য পার্টিকেল। যদিও গ্লাইকোজেন মলিকুল সাইজে বড়, কিন্তু এটা অসমোটিক প্রেসারে চেঞ্জ করে। তো যাই হোক, গ্লাইকোজেন কোথায় পাওয়া যায়? মেইনলি ইন স্কেলেটাল মাসেল, লিভার এবং আদার সেলে সাধারণত কম থাকে গ্লাইকোজেন, ঠিক আছে? মেইনলি থাকে হচ্ছে লিভার এবং মাসেলে, নট ইন স্মুথ মাসেল অর ইন স্কেলেটাল মাসেল, ঠিক আছে? গ্লাইকোজেন, গ্লাইকোজেনেসিস কিভাবে হয়? গ্লাইকোজেনেসিস হচ্ছে ডেফিনিশন কি? সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। এটা নাম থেকে বোঝা যাচ্ছে। এটা সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ, এন্ড সাইট হচ্ছে লিভার এবং স্কেলেটাল মাসেলে এটা হয়, সাইটোপ্লাজমে হয়। এটা অ্যানাবলিক ইন নেচার, এবং এটা রেট লিমিটিং এনজাইম হচ্ছে গ্লাইকোজেন সিনথেস। এবং প্রতিটা গ্লুকোজ অ্যাড করার জন্য 3টা করে এটিপি খরচ করতে হয়। এটা ইনসুলিনের মাধ্যমে, গ্লুকোজ 6 ফসফেটের মাধ্যমে স্টিমুলেটেড হয়, এবং গ্লুকাগন এবং ক্যাটাকলের মাধ্যমে ইনহিবিটেড হয়। এটা সাইলেন্ট ফিটে এটা পড়বা। এখন এটা জিনিসটা দেখো, খুবই ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, এটা ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে এইটা কিভাবে হচ্ছে, এই সিনথেসিসটা কিভাবে, এটা জাস্ট জানা ইম্পর্টেন্ট, জানাটা দরকার। এই যে প্রথমে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয় বাই গ্লাইকোলাইটিক পাথওয়ে। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট হয়, ঠিক আছে?
গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা দেখেছি না গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়, সেখান থেকে ওই গ্লাইকোলাইটিক পাথওয়েতে না যেয়ে ফসফোগ্লুকোমিউটেজ দিয়ে গ্লুকোজ 1 ফসফেট হয়। এর সঙ্গে ইউটিপি ইউরিডিন ট্রাইফসফেট থেকে দুইটা ফসফেট পাইরোফসফেট হিসেবে বেড়ে যায়। ইউটিপির মধ্যে তো তোমার 3টা ফসফেট, এর মধ্যে 2টা ফসফেট এখানে বেরিয়ে যায় পাইরোফসফেট হিসেবে, আর একটা ফসফেট এই গ্লুকোজ 1 ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে যায়। যখন একটা ফসফেট এই গ্লুকোজ 1 ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে গ্লুকোজের 1 ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ইউডিপি গ্লুকোজ। ইউডিপি গ্লুকোজ। তোমার একটা গ্লুকোজের সঙ্গে যে আরেকটা গ্লুকোজ যুক্ত হয়, এমনি তোমার র গ্লুকোজের সঙ্গে যুক্ত হতে পারে না, গ্লুকোজ 1 ফসফেটের সঙ্গে যুক্ত হতে পারে। এটা মনে রাখতে হবে। গ্লুকোজের সঙ্গে আরেকটা গ্লুকোজ কখনো যুক্ত হয় না, গ্লুকোজ 1 ফসফেটের সাথে আরেকটা গ্লুকোজ যুক্ত হতে পারে। ঠিক আছে? সো এই ইউডিপি গ্লুকোজ অ্যাক্টস অ্যাজ প্রাইমার। প্রাইমার মানে কি? যেটাকে কেন্দ্র করে গ্যাদারিং হয়। যেমন তোমার একটা মৌচাকে কোটি কোটি মৌমাছি থাকে, কিন্তু ওটার প্রাইমার কে? রানী মৌমাছি, তাই না? রানী মৌমাছি যদি না থাকে মৌচাকে, তাহলে কি মৌমাছিরা আসে না। এই রানী মৌমাছি হচ্ছে প্রাইমার। রানী মৌমাছির আশেপাশে অনেক কর্মী মৌমাছি জমা হয়ে একটা মৌচাক গঠন করে। তারপর আমরা দই খাই না? দই কি দুধ রেখে দিলে কি দই হয়ে যায়? হয় না। কি লাগে? বীজ দই লাগে। টক দই স্যার। টক দই বা বীজ দই বলি আমরা, তাই না? একটু তুমি দই খেয়ে দইয়ের ভান্ডার মধ্যে যদি আবার দুধ রেখে দাও, তাহলে আবার গরম জায়গায় রেখে দিলে দই হবে। কিন্তু শুধু দুধ তুমি যদি রেখে দাও, তাহলে দুধ কেটে যাবে, কিন্তু দই কি হবে? হবে না। তাহলে ওই যে বীজ দই, এই বীজ দইকে আমি বলবো প্রাইমার। তাহলে ইউডিপি গ্লুকোজ অ্যাক্টস অ্যাজ প্রাইমার। এই ইউডিপি গ্লুকোজের সঙ্গে আরো গ্লুকোজ লাগতে পারবে। ঠিক আছে? তাহলে ইউডিপি গ্লুকোজ অ্যাক্টস অ্যাজ প্রাইমার। তাহলে মানে ইউডিপি গ্লুকোজ গুলো যুক্ত হতে পারে। আর প্রাইমার হচ্ছে তোমার, না আমি একটু ভুল বলছি, প্রাইমার হচ্ছে তোমার এক্সিস্টিং গ্লাইকোজেন। তার মানে দেখো, ধরো এই একটা গ্লাইকোজেন মলিকিউল, এই ব্রাঞ্চিং হয়েছে। ধরো তুমি এখন আজকে দাওয়াত খাইছো, অনেক খাইছো, খাওয়ার পরে তোমার সেলের মধ্যে এরকম একটা বড় গ্লাইকোজেন তৈরি হয়েছে। এখন তুমি খাওয়ার পরে তুমি খাচ্ছ না, ধরো রাতে ফিস্ট খেয়ে আসছো, সকালে 8টা-9টা বাজে, তারপর তুমি খাচ্ছ না, তখন তোমার এই গ্লুকোজ গুলো আস্তে আস্তে ভাঙা শুরু হয়। হ্যাঁ, এই গ্লুকোজ একটা ভাঙলো, এই গ্লুকোজ একটা ভাঙলো, একটা গ্লুকোজ গ্লাইকোজেনোলাইসিস হতে থাকে। হ্যাঁ, ধরো তুমি রাতে অনেক খেয়েছো, তোমার একটা সেলের মধ্যে অনেক গ্লাইকোজেন জমা হয়েছে, অনেক বড় একটা গ্লাইকোজেন তৈরি হয়েছে এরকম। ঠিক আছে? অনেক বড় একটা গ্লাইকোজেন তৈরি হয়েছে। এখন তুমি সকালে আর খাচ্ছ না, তখন কি হবে? এরকম একটা করে গ্লুকোজ মলিকিউল গ্লাইকোজেনোলাইসিস হতে শুরু করবে। আলটিমেটলি এইটা ছোট হয়ে যাবে, দেখা যাচ্ছে আর এইটুখানি আছে। তো এইখানের মধ্যে পুনরায় একটা করে ইউডিপি গ্লুকোজ যুক্ত হয়ে আবার তুমি ধরো এরকম ছিল রাত্র 10টায় 10 PM এর সময় তুমি খেয়েছিলে ফিস্ট, তোমার সেলের মধ্যে এরকম একটা গ্লাইকোজেন জমা হয়ে গেছে। সকাল 8টায় এসে তোমার এটা ভাঙতে যেহেতু 2 ঘন্টা পরে কিন্তু গ্লাইকোজেনোলাইসিস শুরু হয়ে যায়, তাহলে রাত 12টা থেকে তোমার এই গ্লাইকোজেনটা ভাঙা শুরু হয়েছে, সারা রাত ধরে ভাঙছে। সকাল 8টার সময় এরকম বাকি আছে একটুখানি, তখন তুমি আবার খাইছো, তুমি আবার ডায়েট নিয়েছো, তখন তোমার এই ডায়েট থেকে ইউডিপি গ্লুকোজ হয়ে আবার এরকম বাড়া শুরু হবে। তাহলে এই যে এইটার মধ্যে তোমার যে জিনিসটা থাকে, এইটা তোমার অ্যাক্টাস প্রাইমার। এটাকে আমরা বলি এক্সিস্টিং গ্লাইকোজেন। আমার কথা বোঝা গেছে? সে তুমি রাত 10টার সময় তুমি ভরপেট খেয়েছো, তাহলে তোমার রাত 10টার সময় গ্লাইকোলাইসিস হওয়ার পরে যে গ্লুকোজটা উদ্বৃত্ত ছিল, তোমার গ্লাইকোজেনেসিস হয়ে এরকম একটা বড় একটা গ্লাইকোজেন মলিকিউল তৈরি হয়েছে।
এবার রাত 12টার পরে তোমার পোস্ট প্রান্ডিয়াল স্টেট, মানে তোমার আর তো গ্লুকোজ সাপ্লাই নাই ডায়েট থেকে, তখন তোমার গ্লাইকোজেন ভাঙা শুরু হয়েছে। তো ভাঙতে 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 সকাল 8টার সময় এসে এরকম বাকি রয়ে গেছে, আর 3টা মলিকুল গ্লুকোজ বাকি রয়ে গেছে। এরপর তুমি আবার খাইছো, রাত সকাল 8টায় তুমি আবার খাইছো, তখন তোমার গ্লাইকোজেনোলাইসিস বন্ধ হয়ে গেছে। তখন তোমার আবার এই গ্লুকোজ এর সঙ্গে আস্তে আস্তে জমা হতে শুরু করবে। তাহলে এই যে 3টার সঙ্গে আবার গ্লুকোজ জমা হতে শুরু করলো, এই 3টা গ্লাইকোজেন মানে গ্লুকোজ মলিকুল নিয়ে যে গ্লাইকোজেন মলিকুলটা ছিল, এটাকে আমরা বলি এক্সিস্টিং গ্লাইকোজেন। দিস এক্সিস্টিং গ্লাইকোজেন ক্যান অ্যাক্ট অ্যাজ প্রাইমার। তার মানে আমি বলছি যে প্রাইমার যেটা, প্রাইমার হচ্ছে তোমার এক্সিস্টিং গ্লাইকোজেন, এক্সিস্টিং গ্লাইকোজেন মলিকিউল। সে একটা গ্লাইকোজেন মলিকিউলের ওয়েট ছিল 10⁸ ডালটন, এইটা তোমার ছোট হতে হতে 1 ডালটন হয়ে গেছে, তখন তুমি আবার খাইছো, ওই 1 ডালটনের সঙ্গে আরো গ্লুকোজ মলিকিউল অ্যাড হয়ে হয়ে আবার একটা বড় গ্লাইকোজেন মলিকিউল তৈরি হবে। সো ওই যে ছোট গ্লাইকোজেন মলিকিউলটা, সেইটা তোমার অ্যাক্ট অ্যাজ প্রাইমার, সেখানে তোমার ইউডিপি গ্লুকোজ আবার অ্যাড হয়ে আবার গ্লাইকোজেন মলিকিউল হইতে পারে। আচ্ছা, এখন যদি এরকম অবস্থা হয় যে এই যে 3টা বাকি ছিল তুমি তারপরেও খাচ্ছ না, বেড়ে গেছে সকাল 12টা, তখন তোমার এই জিনিস আর নাই, এই 3টাও শেষ হয়ে গেছে, তখন তোমার প্রাইমার নাই। তখন তুমি ধর তুমি 12টার সময় ডায়েট গ্রহণ করছো, রাত দুপুর 12টার সময় তুমি ডায়েট নিয়েছো, তখন তোমার সেলের মধ্যে মোটে আর গ্লাইকোজেনের গও নাই, তখন তোমার গ্লাইকোজেনেসিস কি হবে, তখন একটা প্রোটিন অ্যাক্ট অ্যাজ প্রাইমার। এই প্রোটিনটার নাম হচ্ছে গ্লাইকোজেনিন। গ্লাইকোজেনিন এই গ্লাইকোজেনিন অ্যাক্ট অ্যাজ প্রাইমার। যদি টোটাল গ্লাইকোজেন এক্সস্টেড হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন একটা প্রোটিন আছে, প্রোটিনের নাম হচ্ছে গ্লাইকোজেনিন। দিস গ্লাইকোজেনিনের সঙ্গে আবার গ্লুকোজ যুক্ত, ইউডিপি গ্লুকোজ যুক্ত হয়ে তোমার আবার গ্লাইকোজেন মলিকিউল তৈরি হইতে পারে। ঠিক আছে, তাহলে প্রাইমার হিসেবে ব্যবহৃত হবে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সিস্টিং গ্লাইকোজেন অথবা গ্লাইকোজেনিন। যদি সামান্য একটু সেলের মধ্যে ছোট একটা মলিকিউল গ্লাইকোজেন থাকে, তাহলে সেইটা বীজ হিসেবে ব্যবহৃত হবে। আর যদি ওটুকু শেষ হয়ে যায়, তখন একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন যেটা নাম হচ্ছে গ্লাইকোজেনিন, সেই গ্লাইকোজেনিনের সঙ্গে আবার ইউডিপি গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোজেন তৈরি হতে পারে। এইটা এখানে দেখাইছে, এই যে প্রাইমার অথবা গ্লাইকোজেনিন, এইটা হচ্ছে গ্লাইকোজেনিন। এই গ্লাইকোজেনের মধ্যে টাইরোসিন মলিকিউল থাকে, টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিড থাকে, ওই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোক্সিল মূলকের সাথে ইউডিপি গ্লুকোজ যুক্ত হতে পারে, হয়ে তোমার এরকম আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এরকম তোমার চেইন ইলংগেশন হয়। এরপরে ব্রাঞ্চিং এনজাইমের মাধ্যমে এখানে ব্রাঞ্চিং হয়, যখনই ব্রাঞ্চিং হয় তখন 1,6 বন্ড তৈরি হয়, গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। ঠিক আছে, এরভাবে আস্তে আস্তে গ্লাইকোজেন তৈরি হয়। তাহলে এইটা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা গ্লাইকোজেন ইজ এ কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ গ্লুকোজ। তো এই গ্লুকোজ যে অ্যাড হয়, এটা সরাসরি গ্লুকোজ ফর্মে অ্যাড হয় না, কি ফর্মে অ্যাড হয়, গ্লুকোজ ইউডিপি গ্লুকোজ ফর্মে অ্যাড হয়। এইটা অ্যাড হয় গ্লুকোজ ইউডিপি গ্লুকোজ ফর্মে। ইউডিপি মানে কি, ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। এই ইউডিপি গ্লুকোজ কোথা থেকে আসে, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট, সেখান থেকে ইউটিপি থেকে 2টা পাইরোফসফেট বের হয়ে যায়, 2টা ফসফেট বের হয়ে যায় অ্যাজ এ ফর্ম অফ পাইরোফসফেট। একটা যে ফসফেট থাকে ওইটা গ্লুকোজ 1 ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে একটা মলিকিউল তৈরি করে, সেটার নাম হচ্ছে ইউডিপি গ্লুকোজ। তার মানে naked glucose cannot act as a substrate for glucogenesis, এটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ। আর কি শিখলাম, এই ইউডিপি গ্লুকোজটা যে যুক্ত হয়, একটা ইউডিপি গ্লুকোজ একটা ইউডিপি গ্লুকোজের সঙ্গে যুক্ত হতে পারে না, এটা যুক্ত হতে হয় প্রাইমারের সাথে, এটা যুক্ত হতে হয় প্রাইমারের সাথে। প্রাইমার কি, আইদার এক্সিস্টিং গ্লাইকোজেন অথবা গ্লাইকোজেনিন, আইদার এক্সিস্টিং গ্লাইকোজেন অথবা গ্লাইকোজেনিন। আর যখনই 8টা এই যে ইউডিপি গ্লুকোজ যুক্ত হয়ে যায়, তখনই ব্রাঞ্চিং হয়, তখনই গ্লাইকোজেনের ব্রাঞ্চিং হয়। এই যে ইউডিপি গ্লুকোজ গুলো যুক্ত হচ্ছে, এই বন্ডের নাম হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। যখনই ব্রাঞ্চিং হয় তখন এটার নাম হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। ক্লিয়ার? এইগুলাই গ্লাইকোজেনেসিস থেকে এইটুকু। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার হ্যাঁ বলো।
না বুঝতে পারলে বলো। স্যার আচ্ছা বুঝতে পারছি আচ্ছা স্যার। এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ইয়াগুলো যাইতে পারে, যেমন স্যার গ্লাইকোলাইসিসে যায়, আবার গ্লাইকোজেনেসিসে যায়, আবার এইচএমপি শান্টে যায়। এই তিনটা কি স্যার যখন যেটা সেলের দরকার সেই অনুসারে যায়? হ্যাঁ, যখন দরকার হয় তখন সেল সেভাবে, ধরো তোমার এখন আমার গ্লাইকোলাইসিস দরকার হচ্ছে না, তখন বডি করে কি এই যে এনজাইমটা ফসফোগ্লুকোমিউটেজ এইটার প্রোডাকশন করে, ওই জিন থেকে এটা প্রোডাকশন করে, এইদিকে পাথওয়েটা এইদিকে নিয়ে যায়। আর ধরো এইটা যখন লাগতেছে না, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1,6 বিসফসফেট হবে বাই ফসফোফ্রুক্টোকাইনেজ, তখন তোমার ওইটা ওইদিকে ওইটা প্রোডাকশন হয়ে ওইটা নিয়ে যায়। আবার এইচএমপি শান্ট তখন দরকার হয় তখন ওইদিকে নিয়ে যায়, এটা রেগুলেশন হয় ওইভাবে। ঠিক জি আছে, স্যার, খুবই জি ইন্টারেস্টিং। স্যার। আচ্ছা, তাহলে আমরা গ্লাইকোজেনোলাইসিস আর কিছুই না, এটা ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ ইন লিভার অর ইন মাসেল। এটা হচ্ছে তোমার, এটার সাবস্ট্রেট হচ্ছে গ্লাইকোজেন, প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ ইন লিভার এন্ড গ্লুকোজ 6 ফসফেট ইন মাসেল। এটা কোথায় হয়? লিভারে হয় এবং স্কেলেটাল মাসেলে হয়, সাইটোপ্লাজমে হয়। এটা ক্যাটাবলিক ইন নেচার। এটা গ্লাইকোজেন ফসফোরাইলেজ হচ্ছে এটার রেট লিমিটিং এনজাইম, এবং কোএনজাইম হচ্ছে পাইরোডক্সাল ফসফেট। রেগুলেশন উল্টা, stimulated by glucagon catecholamin adenosine monophosphate and inhibited by insulin ATP glucose 6 phosphate। এটা দুই প্রকার গ্লাইকোজেন, দুই প্রকার। এটা হচ্ছে লিভারে যেটা গ্লাইকোজেন তৈরি হয় এটা লিভার গ্লাইকোজেন, আর মাসেলে যে গ্লাইকোজেনটা তৈরি হয় এটা হচ্ছে মাসেল গ্লাইকোজেন। লিভার গ্লাইকোজেন ইম্পর্টেন্স কি, এটা ব্লাড গ্লুকোজ মেইনটেইন করে, কিন্তু মাসেল গ্লাইকোজেন ব্লাড গ্লুকোজ মেইনটেইন করে না, এটা এনার্জি প্রোভাইড করে। ধরো তুমি প্রচন্ড এক্সারসাইজ, মাসেলে প্রচন্ড শক্তি লাগতেছে, হ্যাঁ, তুমি এক্সারসাইজ করছো, অনেকক্ষণ হাঁটছো, খেলাধুলা করছো, তখন তোমার সরাসরি গ্লাইকোলাইসিস পুরো এনার্জি দিতে পারে না, তখন ও তোমার গ্লুকোজ সাপ্লাই করছে, তোমার মাসেল গ্লাইকোজেন এনার্জি দিচ্ছে, কিন্তু এটা ব্লাড গ্লুকোজ মেইনটেইন করে না। ঠিক আছে, লিভার গ্লাইকোজেন ব্লাড গ্লুকোজ মেইনটেইন করে, কিন্তু মাসেল গ্লাইকোজেন ব্লাড গ্লুকোজ মেইনটেইন করে না। লিভার গ্লাইকোজেন মাসেল গ্লাইকোজেন মধ্যে পার্থক্য পরীক্ষায় আসে। এটার অ্যামাউন্ট হচ্ছে লিভারে কম থাকে 90 to 100 গ্রাম, মাসেলে বেশি থাকে 400 গ্রাম। এটা লিভার গ্লাইকোজেন ফ্লাকচুয়েট হয়, কেন ফ্লাকচুয়েট হয়? কারণ এটা ব্লাডের সাথে মিশে যায়, আবার এই জন্য আবার ব্লাড থেকে এখানে আসে, সো এটা ফ্লাকচুয়েট হয়। এর মাধ্যমে বোথ ওয়েতে কাজ করে হ্যাঁ লিভার গ্লুট 2 এর মাধ্যমে বোথ ওয়েতে কাজ করে লিভার গ্লাইকোজেন। গ্লুট 2, হ্যাঁ গ্লুট 2 এর মাধ্যমে গ্লুকোজ ঢোকে, গ্লাইকোজেন ঢোকে না, গ্লুকোজ ঢোকে। মানে স্যার গ্লুট 2 এর মাধ্যমে কি স্যার ঢুকতেও পারে আবার বেরও হতে পারে, যখন হচ্ছে ব্লাডে গ্লুকোজ কমে যায় তখন কি সেটা মানে নিয়ন্ত্রণ করার জন্য আবার ব্লাডে চলে আসতে পারে? বোথ ওয়ে কাজ করে গ্লুট 2? না, গ্লুট 2 গ্লুট টু তো বদই কাজ করে। গ্লুট হ্যাঁ মনে হয় বোতওয়েতেই কাজ করে, খুব সম্ভবত বোতওয়েতেই কাজ করে, চেক করতে হবে। আর স্যার গ্লুট 4 টা কি স্যার ইনসুলিনের উপর ডিপেন্ড করে কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লুট 4 এর উপরে মনে হয় ইনসুলিনের প্রভাব আছে, গ্লুট 4 এর উপরে ইনসুলিনের প্রভাব আছে। যাই হোক, যেটা বলছিলাম যে লিভার গ্লাইকোজেন মাসেল গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য, এইটা পরীক্ষার সময় আসবে, এই তিনটা পার্থক্য আছে। আচ্ছা, আর একটা আছে হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। যে গ্লাইকোজেন ভাঙার যে বিভিন্ন এনজাইম আছে, এই এনজাইমের কনজেনিটাল ডেফিসিয়েন্সি হতে পারে। কনজেনিটাল মানে বুঝছো তো, মানে যেটা জন্মগত ডিফেক্ট থাকতে পারে, খুব রেয়ার ওই অসুখগুলা। তারপরে এটা পরীক্ষার সময় আসে টাইপস, যেমন টাইপ ও, টাইপ 0, হ্যাঁ টাইপ 0, তারপরে টাইপ 1A 1B, তারপরে যে 2 পম্পেজ ডিজিজ, ফোর্ক ডিজিজ, অ্যান্ডারসন ডিজিজ, ম্যাকআর্থার ডিজিজ, হার্স ডিজিজ, কারুইস ডিজিজ, এরকম আছে কয়েকটা। হ্যাঁ, এর নামগুলো একটু মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষার সময় মাঝে মাঝে আসে নামগুলো, আর কিছু লাগবে না। হ্যাঁ, টাইপ 1, টাইপ 1A, ভন গেটস ডিজিজ, তারপরে লাইসোজেন স্টোরেজ ডিজিজ, এগুলো আছে কিছু। হ্যাঁ, এগুলো এইখান থেকে নামগুলো একটু টুকে নিও, ঠিক আছে? তাহলে গ্লুকোজ হোমিওস্ট্যাসিস কিছুই না, তোমার যখন দরকার হয় তখন গ্লুকোজ পুলে এইসব জায়গা থেকে গ্লুকোজ আসে, এবং সবসময় একটা স্ট্যাটিক লেভেল 3.6 to 6.1 এ এটা মেইনটেইন করে, ঠিক আছে? আর যখন প্রয়োজন হয় তখন গ্লুকোজ পুল থেকে এই জায়গার মাধ্যমে গ্লুকোজ খরচ হয়ে যায়, কিন্তু সবসময় আমাদের বডি একটা নির্দিষ্ট লেভেলে গ্লুকোজ মেইনটেইন করে, এটা হচ্ছে 3.6 to 6.1 মিলিমোল পার লিটার। Glucose homeostasis কি জিনিস? It is the maintenance of blood glucose concentration within normal range in spite of its tendency to become abnormal following meal hyperglycemia and during fasting starvation hypoglycemia.
liver plays central role in monitoring the stabilizing blood glucose level, so liver is considered as glucostat monitor. ঠিক আছে, হরমোন রেগুলেশন সবসময় মনে রাখবা যে ইনসুলিন ব্লাড গ্লুকোজ কমায় আর গ্লুকাগন ব্লাড গ্লুকোজ বাড়ায়, এই দুইটা কাউন্টার হরমোন। ইনসুলিন ব্লাড গ্লুকোজ কমায় দেয়, তার মানে ব্লাড গ্লুকোজ কমায় দেয় কি হবে, বাই ইউটিলাইজেশন অফ ব্লাড গ্লুকোজ। আর গ্লুকাগন বিভিন্ন ভাবে, এটা তোমার ফিজিওলজিতে বিস্তারিত পড়বে, বিভিন্ন ভাবে এটা গ্লুকোজ বাড়িয়ে দেয়। হ্যাঁ, সেজন্য ডায়াবেটিস যাদের হয় তাদের ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয়, তখন হাইপারগ্লাইসেমিয়া হয়। হ্যাঁ, আর গ্লুকাগনের ডেফিসিয়েন্সি সাধারণত হয় না, ডায়াবেটিস ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে, হরমোনাল রেগুলেশন অফ গ্লুকোজ। ইনসুলিন ডিক্রিজেস ব্লাড গ্লুকোজ কনসাম্পশন ব্যাক টু নরমাল থ্রু, কিভাবে করে, গ্লুকোজ আপটেক বাড়ায় দেয়, গ্লাইকোজেন সিনথেসিস বাড়ায় দেয়, প্রোটিন সিনথেসিস বাড়ায় দেয়, ফ্যাট সিনথেসিস বাড়ায় দেয়, এবং গ্লুকোনিওজেনেসিস কমিয়ে দেয়, গ্লাইকোজেনোলাইসিস কমিয়ে দেয়, গ্লাইকোলাইসিস কমিয়ে দেয়। During fasting and starvation, blood glucose level tends to decrease. Hypoglycemia inhibits insulin release and stimulates release of glucagon, catecholamine, cortisol and growth hormone. এই ছবিটা আমরা আগেও দেখেছি যে কিভাবে এই তিনটা হরমোন মানে ব্যালেন্স করে চলে এবং সবসময় একটা স্ট্যাটিক ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন মেইনটেইন করে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট কার্বোহাইড্রেট মেটাবলিজম। এটা তোমরা পড়বে, ভালো করে সুন্দর করে পড়বে, পড়ার পরে আইটেম দিবা, পড়ার পরে আইটেম দিবে আস্তে আস্তে, আস্তে আস্তে না তো একবারে আইটেম নিব দুটো, গুগল শিটের মাধ্যমে আইটেম নিব, 20টা প্রশ্ন হবে, 20টা প্রশ্নের মধ্যে there will be 20 questions in Google Doc sheet. তাহলে তোমরা সবাই রেডি থাকবা। হ্যাঁ, কিভাবে রেডি থাকবা, সবাই গুগলে সাইন ইন করে রেডি থাকবা। আর পরীক্ষা হবে হচ্ছে আগামী রবিবার, আজকে কি বার, আজকে বৃহস্পতিবার, আগামী রবিবার সকাল 9:30, 9:30 থেকে 10 মিনিট, 20টা প্রশ্ন 10 মিনিট, সুন্দর করে সবাই পড়বা, যেগুলো বলে দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। 20টা প্রশ্ন 10 মিনিট, সময় কমাই দিছি এই জন্য যাতে তোমরা টুকলিফাই করতে না পারো। হ্যাঁ, তারপরে যাদের ভুল ইন্টেনশন থাকবে তারা টুকলিফাই করতে পারো, কিন্তু এটা লাভ হবে না কোনো। হ্যাঁ, আলটিমেটলি ধরা খেয়ে যাবে, এই জন্য যাতে আলটিমেটলি ধরা খেতে না হয় এখনই সুন্দর করে পড়ে সুন্দর করে পরীক্ষা দিবা। তাহলে আইটেম হবে আগামী রবিবার সকাল 9:30, 9:40 পরে, আর রেসপন্স অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, পরে কান্নাকাটি করবা আমি ঢুকতে পারিনি, এইসব হবে না, আগে থেকে রেডি থাকবা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি, সবাই ভালো থাকো। হ্যাঁ বলো বলো। স্যার আপনি যে এমসিকিউ গুলো পাঠান ওগুলো কি গুগল ডকস ইউজ করে করা হয় নাকি মানে গুগল ফর্মস ইউজ করে? কোন? গুগল ফর্মস ইউজ করে করা হয় না। হ্যাঁ, জি স্যার। তোমরা সবাই সাইন ইন করে থাকবা, আমি লিংক দিয়ে দিলে তোমরা ওখানে ঢুকে জাস্ট রোল নাম্বারটা দিয়ে পরীক্ষায় বসে যেতে পারবা। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকো, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে পরে।